আদালতের উপরে যে আস্থা নাই তার মেইন কারণ হলো দীর্ঘসূত্রিতা। আইনের শাসন সূচকে আমরা এত তলানিতে অবস্থান করছি কেন? 17 কোটি লোকের দেশে আপনি 1700 বিচারক দিয়ে একটা ভালো বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কেমন করে করুন? তো আমাদের এখন সংবিধান থেকে আসলে নজর বেশি সংস্কারের জন্য নজর বেশি দেওয়া উচিত ফৌজদারি আইনে। এই বর্তমান সরকারও কিন্তু এই ফৌজদারি আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার কিন্তু অব্যাহত রেখেছে। বিচার ব্যবস্থায় সংস্কার আসবে, রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হবে, সেখানে খুব বেশি আশার আলো, হ্যাঁ, আর ওই পরিবর্তন আশার আলো দেখছেন না। পতিত শাসক হাসিনা ইন্ডিয়া থেকে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তারা জুমে দেশ পরিচালনা করছেন। এইটা এখন আসলে বাংলাদেশ ডিজিটাল হয়ে এটা এইরকম দেশ তো দুনিয়া কোথাও পাবেন না। প্রিয় দর্শক, রোড টু ইলেকশনে স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। স্বাধীন বিচার বিভাগকে বলা হয় গণতন্ত্রের হলমার্ক, আমি যেমনটা বলছিলাম। তো আমাদের বিচার ব্যবস্থার দিকে যদি একটু নজর দিলে আমরা গণতন্ত্রের পিকচারটাও, চেহারাটাও আসলে পেয়ে যাব। আমি 4 জন সাবেক প্রধান বিচারপতির উদ্ধৃতি দিয়ে আপনার কাছে আলোচনায় যেতে চাই। যেমন প্রথম মার্শাল ল যখন হয় 1975 সালে, একজন প্রধান বিচারপতি, সিটিং প্রধান বিচারপতি, উনি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। একজন প্রধান বিচারপতি তার একটা রায় দেওয়ার কারণে সরকার তাকে বাধ্য করেছে রিজাইন করতে এবং দেশ ছেড়ে চলে যেতে। একজন বিচারপতি এই মুহূর্তে খুনের মামলায় আসামি হয়ে কারাগারে আছেন। আরেকজন বিচারপতি যিনি 5ই আগস্টের পরে আরেকজন প্রধান বিচারপতি যিনি 5ই আগস্টের পরে পদত্যাগ করেছেন, তিনি এখন কোথায় আছেন আমরা জানি না। এইটা আমাদের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি কি ইঙ্গিত দেয়? না, এটা তো এগুলি তো হ্যাঁ দুর্ভাগ্যবশত এগুলি ভালো উদাহরণ অবশ্যই না। কিন্তু ওকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের এত সমালোচনা করলাম, কিন্তু তারা একটা ফাইনালি একটা ভালো জিনিস করেছে, যে বিচারপতি নিয়োগে আইন করেছে এবং আইন করে একটা উন্মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে দরখাস্ত আহ্বান করে ইন্টারভিউ করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রথম বিচারপতি নিয়োগ হলো। কিন্তু এটা এর আগে হয়নি। এখন বিচারপতি নিয়োগের ব্যবস্থাটা তো আগে ছিল রাজনৈতিক তদবির এবং অন্যান্য তদবিরের ব্যাপার। ফলে বিচারপতি নিয়োগেও আমি বলছি না যে তারা খারাপ নিয়োগ, কিন্তু এটা স্বচ্ছ প্রক্রিয়া হয়নি। এখন যে কোনো জিনিস অস্বচ্ছ প্রক্রিয়া থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় গেলে এটা ভালো ফলাফল দিতে বাধ্য। অতএব এই সরকারের আগে, হ্যাঁ আপনি যেটা বললেন, এই সরকারের আমলে এখন পর্যন্ত সবচেয়ে ভালো জিনিস হয়েছে বিচারপতির নিয়োগ একটা স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে। তো এইভাবে যদি এটা মানে কয়েকবার চলতে থাকে তাহলে আমার মনে হয় যে এটা বিচার বিভাগের মানের নিশ্চয়ই একটা গুণগত একটা পরিবর্তন আমরা আশা করতে পারি। আর ওই যে 116 যেটা রায় হইলো যে পুনর্বহাল করার কথা বলছেন, পুনর্বহাল করা, হ্যাঁ, এই দুইটা মানে একদিনে হবে না, কিন্তু এটলিস্ট একটা শুভ সূচনা হবে। এবং বিচার বিভাগ তখন যদি সম্পূর্ণ বিচার বিভাগ একদম নির্বাহী বিভাগের উপরে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় নির্বাহী বিভাগ থেকে, তাহলে আস্তে আস্তে আমরা এই ফলাফল নিশ্চয়ই আগামী 10 বছরে পাবো। এই পরিবর্তনগুলো যদি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, রাজনৈতিক সরকারের কাছ থেকে আসতো তাহলে কি ভালো হতো না? না, হতো, কিন্তু রাজনৈতিক সরকারগুলো তো করেনি। এবং আমার যেটা ধারণা, হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু আমার ধারণা যে অধ্যাদেশের অধীনে হয়েছে বিচারপতির নিয়োগ, এটা এখন আর বাতিল করতে পারবে না। মানে একটা পক্ষে তো একটা জনমত তৈরি হয়ে যাবে। এবং আদালতে, আমাদের আদালত পাড়ায় নতুন নিয়োগগুলি মোটামুটি 25 জন হয়েছে, সবাই কিন্তু বলেছে যে নিয়োগগুলি ভালো হয়েছে, আগের অতীতের যে কোনো নিয়োগ থেকে ভালো হয়েছে। আইনের শাসন সূচকে ওয়ার্ল্ড জাস্টিস ফোরাম প্রতি বছর তারা একটা ইন্ডেক্স বের করে। তো আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কোথায় আমরা একটু জেনে নেই। 2024 সালে যে সূচক তারা প্রকাশ করেছে, বাংলাদেশ 142টি দেশের মধ্যে 127তম স্থানে অবস্থান করছে। এটি টানা তৃতীয়বারের মতো একই অবস্থানে থাকতো। আর আপনার যদি ওই প্রথমে আমরা যে আলোচনা করছিলাম যেসব দেশে ঘন ঘন সংবিধান পরিবর্তন হয়, তাদের কয়েকটা যদি দেশ দেখি, আমরা পেলাম আমাদের অবস্থান 127, ভেনিজুয়েলা পাচ্ছি 142, কম্বোডিয়া 141, আফগানিস্তান 140, হাইতি কথা বলেছি আমরা, হাইতি 139। তো এই যে সূচকে আমরা এত তলানিতে অবস্থান করছি কেন? সবাই কিন্তু আমরা আইনের শাসনের কথা বলছি, কিন্তু আইনের শাসনেরই সূচক এটা, রুল অফ। আমি যেহেতু এর সাথে জড়িত, আমার তো একটু কি বলে পক্ষপাতিত্ব থাকবে। হ্যাঁ, তো এখন মূল কারণ হলো যে আমাদের যেটা সবাই আইন মানে আদালতের উপরে যে আস্থা নাই তার মেইন কারণ হলো দীর্ঘসূত্রিতা। কিন্তু সবাই মনে করে একটা মামলা নিয়ে কোর্টে
গেলে 3-5 বছর তো ভাগ্য ভালো হলে শেষ হবে 10-12 বছর। তো এটা কিছুটা আমার মনে হয় যে আমাদের একটা ভুল ধারণা তৈরি করা হয়েছে। ধরেন এখন বলা হচ্ছে যে 40 লক্ষর বেশি মামলা পেন্ডিং আছে, কিন্তু এই 40 লক্ষ মামলা যতদিনে জমেছে ততদিনে যে আরো 1.5 কোটি মামলা বিচার হয়েছে এই হিসাবটা কেউ দেয় না। মানে ধরেন হাইকোর্টে প্রতি বছর 40 লাখ মামলার ভিতরে সব মামলারই কি এখন বিচারযোগ্য কিনা এগুলি আলোচনা হয় না, কেস ম্যানেজমেন্ট নিয়ে ওইভাবে আসলে আলোচনা। আর একটা বড় দুর্বলতা হলো আমাদের বাজেটের 0.3 থেকে 0.4, মানে 1% না, 1%-এর 3 ভাগের আমাদের আইন বিচার ব্যবস্থায় যে বাজেট অ্যালোকেশন, বাজেট যে বরাদ্দ, এটা বাজেটের 1%-এর 3 ভাগের 1 ভাগ। আরো যদি সাদামাটা কথায় বলি যে 17 কোটি লোকের দেশে আপনি 1700 বিচারক দিয়ে এটা ভালো বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কেমন করে করবেন? এই বিচার ব্যবস্থাকে পার্টিকুলারলি যদি নিম্ন আদালতের কথা বলা হয়, এটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারেরও কিন্তু অভিযোগ সবসময় ছিল, এখনো আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এখন এখানে যেটা বলছে যে আমরা যে সংবিধান দিয়ে লাফালাফি করছি, ওই হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। কারণ ফৌজদারি আইনগুলি ইদানিংকালে গত 20-30 বছর যেভাবে করা হয়েছে, ফৌজদারি আইন মানে কোনটা করলে অপরাধ, কোনটা করলে কি শাস্তি হবে, এর মুখ্য উদ্দেশ্যই ছিল বিরোধী দলকে মানে শাস্তি করা। তো আমাদের এখন সংবিধান থেকে আসলে নজর বেশি সংস্কারের জন্য নজর বেশি দেওয়া উচিত ফৌজদারি আইনে। এবং মানে দুর্ভাগ্যজনকভাবে এই বর্তমান সরকারও কিন্তু এই ফৌজদারি আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার কিন্তু অব্যাহত রেখেছে। যেমন এখনো হচ্ছে আপনার গণহারে মামলা, যাদেরকে আসলে মার্ডার কেসের আসামি করা হচ্ছে, তাদেরকে, যেমন এক সাবেক প্রধান বিচারপতি একজন মার্ডার কেসের আসামি, উনি তার রায় নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, অবশ্যই সমালোচনা হতে পারে, কিন্তু মার্ডার কেসে ওনাকে দেওয়া হয়েছে। অনেক সাংবাদিক আছে তারা আওয়ামী লীগের সময় হয়তো নানাভাবে ফাইন্যান্সিয়ালি বেনিফিট পেয়েছেন, কিন্তু তাদেরকে মার্ডার কেসের আসামি করে দুর্নীতির মামলায় দরকার হলে দুর্নীতির মামলা হতে পারে, ওদের অনেকে কিন্তু মার্ডার কেসের আসামি হিসেবে আছে এবং তারা কোনো জামিনও পাচ্ছে না। আবার আদালতে কিন্তু এই সময় এই ধরনের ঘটনাও ঘটছে, মব ভায়োলেন্সে অনেক 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 অ্যাকিউজডের উপরে, বন্দীর উপরে আক্রমণ হয়েছে। ওই জন্যই বলছিলাম যে সংবিধানে আসলে বড় কোনো রদবদল গিয়ে দেশের আইনের শাসন, মানে হাসিনা অনেক খারাপ কাজ করেছে, হাসিনা খারাপ কাজ করলে সংবিধানের উপরে চাপিয়ে দেওয়াটা এটা খুব ভুল বিশ্লেষণ। আর আমাদের আলোচনা হওয়া উচিত, আপনি যেটা বললেন যে যেখানে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এটা ফৌজদারি বিচার ব্যবস্থায়। এই ফৌজদারি বিচার ব্যবস্থা, ফৌজদারি আইন যেগুলি হচ্ছে রাজনৈতিকভাবে দমন নিপীড়নের জন্য, ওই দিকে আমাদের নজর দেওয়া উচিত। ওইখানে আমরা কেউ ঘুণাক্ষরে ওই দিকে যাচ্ছি না। তাহলে রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত না হয়, চেঞ্জ না হয়, এখন যা চলছে তাতে কি আপনার আগের রাজনৈতিক সংস্কৃতির সাথে এখনকার রাজনীতির কোনো গুণগত পরিবর্তন দেখতে পান কিনা? আর যদি রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত না হয়, তাহলে আইনের শাসন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে কিভাবে? মানে এখন বর্তমান যে সরকার, হ্যাঁ, উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ নাই, প্রধান উপদেষ্টারও এখন আমরা সবাই নিশ্চিত একটা নির্বাচন দিয়ে উনি ভালোই ভালো দায়িত্ব হস্তান্তর করে সরে যাবেন। কিন্তু সরকার হিসাবে নিশ্চয়ই এই 1 বছর বা 14 মাসে প্রশংসা করার মতো কিছু করেন নাই। আর ভবিষ্যতে এখন সবাই তো বলছে যে, ধারণা করছে যে বিএনপি আসবে। তো বিএনপির ব্যাপারে আমার যেটা হতাশার জায়গা হলো, এই গত 16-17 বছর বিরোধী দলে থেকে নতুন নেতৃত্ব উঠে আসে নাই। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন নতুন নেতৃত্ব হয় না। রাজনৈতিক দল যখন বিরোধী দলের ভূমিকায় থাকে তখন হলো নতুন নেতাদের একটা সুযোগ আসে। কিন্তু বিএনপির যেটা আমার কাছে যেটা একটু হতাশাব্যঞ্জক মনে হয়েছে, যে গত বিএনপি তো 2006 সাল থেকে ক্ষমতায় নাই, 2006 সালের শেষের থেকে, কম বেশি 2 দশক হয়ে গেল। যারা আছেন তারা, মানে কাউকে খারাপ বলছে না, সমালোচনা করছে না, মির্জা ফখরুল থেকে শুরু করে, কিন্তু আমার হতাশার জায়গাটা হলো নতুন এই 20 বছরে কোনো একটা নতুন নেতা, যাদের এখন নাম দেখছি তাদের 20 বছর আগেও নাম দেখতাম। এইটার থেকে আমি যে বিরাট পরিবর্তন বিএনপি আসলে নতুনভাবে হবে, মানে বিচার ব্যবস্থা ঢেলে সাজাবে, বিচার ব্যবস্থায় সংস্কার আসবে, রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হবে, সেখানে খুব বেশি আশার আলো, হ্যাঁ, আর ওই পরিবর্তন আশার আলো দেখছেন না। প্লাস তো পরিবর্তন তো কন্টিনিউ করছে। এখন একটা কথা বলেই ফেলি, সে আরেকজনে বলেছিল আমাকে ঠাট্টা করে কথায় কথায়, মানে খোলামেলা আলোচনা হচ্ছে যে বাংলাদেশ এখন আসলেই ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে।
মানে পতিত শাসক হাসিনা ইন্ডিয়া থেকে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে, তারা জুমে দেশ পরিচালনা করছে। তো এটা এখন আসলে বাংলাদেশ ডিজিটাল হয়ে, এটা এইরকম দেশ তো দুনিয়া কোথাও পাবেন না, যে দুই প্রধান রাজনৈতিক খারাপ হোক ভালো হোক সেটা অন্য কথা, কিন্তু স্বীকৃত বিএনপি আওয়ামী লীগ তো, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ বললে তো আর আওয়ামী লীগ তো নাই হয়ে যাবে না। কিন্তু দুই দলের নেতা বিদেশ থেকে ডিজিটালি তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে আপনার অপিনিয়ন কি? জাস্ট যদি একটা যারা নিষিদ্ধ করছে তাদের বোঝা উচিত যে ঠিক আছে, আজকে আপনার ক্ষমতা আছে, আপনি 2টা 5টা 10টা নিষিদ্ধ করলেন, কিন্তু এই খরচ তো আপনার উপরে অবশ্যম্ভাবী আসবে, মানে আপনাকেও নিষিদ্ধ করবে হয় 5 বছর বা 10 বছর পরে। এটাও যদি এতদিন পরে না বুঝে তাহলে তো টিট ফর ট্যাট না, কিন্তু হ্যাঁ ওটা অবশ্যই, এটা তো সাইক্লিক অর্ডারে, মানে আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করেছিল গুণা করে ভেবেছিল তার মানে কিছুদিনের তো কয়েকদিনের মাথায় মানে জামাত নিষিদ্ধ থেকে বেরিয়ে আসবে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। এখন যদি আবার নিষিদ্ধ করার রাজনীতি নেমে যায় তাহলে যারা এখন তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য দাবি যারা করছে তাদেরও বুঝতে হবে যে আজকে না, কিন্তু তারাও 5 থেকে 10 বছরের মধ্যে তারাও নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কি? না, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হয়তো আবার দৃষ্টির ক্ষীণতা হতে পারে, বাট আমি আশাবাদী যে যেটা আগে আমরা আলোচনা করেছি যে ঐক্যমত্য না হলেও একটা আলোচনা তো রেওয়াজ তৈরি হয়েছে, এবং আমি আশা করবো যে এই রেওয়াজটা বজায় থাকবে। মানে মতবিরোধ হলেই লাঠালাঠি না করে ঠিক আছে আমরা আলোচনায় বসি, ওই রেওয়াজটা কন্টিনিউ করলেই, মানে এই রেওয়াজটা তো খুব নতুন, 6 মাস বা 8 মাসের, এটা কন্টিনিউ নামার থেকে টেবিলে আলোচনা করে, হ্যাঁ মানে কখনো যে রাস্তায় নামা যাবে না সেটা না, কিন্তু প্রথমে আলোচনা হওয়া উচিত টেবিলে। এই রেওয়াজটা যদি চালু বজায় থাকে তাহলে এটা আমাদের নতুন পর্বের বা নতুন যুগের সূচনা হিসেবে আমি দেখতে চাই। ডক্টর মালিক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ওকে, আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।